আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়লাম যেরকম ভাবে 3 ডাইমেনশনে আমরা দেখেছিলাম যে ডেনসিটি অফ স্টেটস ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ই। এটা হচ্ছে 3 ডাইমেনশন। এবার 2 ডাইমেনশনে আচ্ছা, এখানে আবার দু রকমের ব্যাপার আছে, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে জাস্ট ডেনসিটি অফ স্টেটস, আরেকটা হচ্ছে আবার ডিসপারশন রিলেশন। আবার দুটোর মধ্যে আবার মিলও আছে। যাই হোক, যদি শুধুমাত্র ডেনসিটি অফ স্টেটস এই কথাটাই বলে তাহলে জেনারেলি জাস্ট এই ডিপেন্ডেন্সটাই বোঝায়। জাস্ট এই ডিপেন্ডেন্স মানে বলতে চাইছি 3 ডাইমেনশনে যেমন স্কোয়ার রুট অফ ই, এবার 2 ডাইমেনশনে সেইটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, মানে প্রপোর্শনালিটি তো কিছু নেই, জাস্ট কনস্ট্যান্ট। 1 ডাইমেনশনে সেটা আরো অন্যরকম হয়ে যাবে, তখন সেটা দ্যাট উইল বি প্রপোর্শনাল টু e to the power minus half, আর 0 ডাইমেনশনে সেটা হবে জাস্ট একটা ফিক্সড ভ্যালু, মানে জাস্ট কোনো একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে। কিন্তু এবার আমি যদি একদম পুরো সেই এনার্জির সঙ্গে কে এর রিলেশনশিপ বা মানে একটা দিকে কনফাইন্ড আছে বাকি দিকে কনফাইন্ড নেই, মানে ওভারঅল পিকচারটা আমি যদি কনসিডার করি, মানে এখানে কিন্তু শুধুমাত্র ওইটুকুই কনসিডার করা হয়েছে যে এখানে রিলেশনশিপটা, মানে রিলেশনশিপ নয়, মানে এখানে কে স্কোয়ারটা হচ্ছে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, এখানে সেটা হয়ে গেছে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই এর স্কোয়ার, তবেই আমরা এটা জাস্ট একটা কনস্ট্যান্ট পেয়েছি। কিন্তু কে জেড এরও তো কিছু একটা হয়েছে, মানে কে জেড এ কনফাইনমেন্ট আছে, কোয়ান্টাম কনফাইনমেন্ট, সেটার ব্যাপারটা এখানে ঠিক ধরা নেই। মানে ওটা ধরলে আবার এটা শুধু একটা কনস্ট্যান্ট হয়ে থাকতো না, মানে এই মুহূর্তে যেমন অ্যাজ অফ নাও গ্রাফিক্যালি যদি দেখি তাহলে এই ডিপেন্ডেন্সটা হচ্ছে এরম, এই ডিপেন্ডেন্সটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, এই ডিপেন্ডেন্সটা হচ্ছে জাস্ট একটা এখান থেকে এরম করে একটা কোনো ভ্যালু থেকে উপর থেকে নিচে নামবে, আর এই ডিপেন্ডেন্সটা হচ্ছে একটা এরকম। তো সেখানে কতটুকু ধরেছি, যেমন এখানে কে স্কোয়ার, হ্যাঁ এটা হচ্ছে এটা, এখানে কে স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার, এখানে কে ইকুয়াল টু জাস্ট কে এক্স, তাহলে এখানেও সেই একই ব্যাপার যে কে ওয়াই এবং কে জেড এ কোয়ান্টাম কনফাইনমেন্ট হয়ে তারপর কি হয়েছে সেইটা ঠিক এখানে, মানে সেটা ধরলে এটা এরকম থাকতো না, একটু আলাদা হয়ে যেত। আর এখানে তো সবকিছুই কনফাইন্ড, কে এক্স কে ওয়াই কে জেড সবকিছুই কনফাইন্ড। আচ্ছা, কিন্তু আমি যদি একদম ওভারঅল পিকচারটা ধরতে চাই, অর্থাৎ এনার্জির সঙ্গে কে রিলেশন বা ডেনসিটি অফ স্টেটসেরও যেটা ওভারঅল পিকচার, সেইটা যদি ধরতে চাই মানে হচ্ছে যে আমি এই ব্যাপারটা ধরবো প্লাস দ্য কোয়ান্টাম কনফাইনমেন্ট এফেক্টস, তখন কিন্তু ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে। কিরকম, যেমন 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দেখলাম, তখন আমরা কি করছি না, আমরা পুরো ওয়েভ ফাংশনটা ধরছি এবং সেখানে আমরা কি করছি, কোয়ান্টাম কনফাইনমেন্ট এফেক্টের জন্য কেজেড এর একটা কোয়ান্টাইজড ওয়েভ ফাংশন পাওয়া যাচ্ছে মাল্টিপ্লাইড বাই এবার কে এক্স আর কে ওয়াই এর জন্য যেটা দরকার, তো সেটা আমি এরকমও লিখতে পারি, আই কে আর প্যারালাল মিনস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এবং কে ভেক্টর ইজ কে এক্স আই ক্যাপ প্লাস কে ওয়াই জে ক্যাপ, ঠিক আছে, এরকম লিখতে পারি। বা আমি যখন ওই বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করব তখন তো এই জিনিসটা অন্যরকম হয়ে যাবে, সেটা আমরা আগের দিন করেছি। এবং তার ফলে আমরা আলটিমেটলি আমাদের এনার্জিগুলো পেয়েছি এপসাইলন এন, এটা হচ্ছে জেড কনফাইনমেন্টের জন্য কতকগুলো, কারণ যেদিকে কনফাইনমেন্ট হয়, কনফাইনমেন্ট হলে কি হয়
ডিসক্রিটাইজেশন হয়, তাহলে কতগুলো ডিসক্রিট এনার্জি স্টেট হয়েছে, প্লাস এবার এই জিনিসটা সাম কনস্ট্যান্ট কত, একটা এম স্টার বাই 2h কাট স্কোয়ার এরকম কিছু একটা ভ্যালু পাওয়া গেছিল। ওকে, তো এইটা পাওয়ার ফলে ওভারঅল জিনিসটা এরকম হয়েছিল, এটা একটা এটা ফর 3 ডাইমেনশন, আর ফর 2 ডাইমেনশন ব্যাপারটা এরকম ছিল। আচ্ছা, এটা কিন্তু ইকে রিলেশন, ঠিক আছে, আর ডেন্সিটি অফ স্টেটসটা হচ্ছে একটা স্টেপ ফাংশন হয়ে গেছিল তখন, স্টেপ ফাংশন এপসাইলন মাইনাস এপসাইলন এন, আর সামনে এম স্টার বাই 2h কাট স্কোয়ার, আর এখানে মনে হয় এপসাইলন ইকুয়াল টু এপসাইলন এন প্লাস সামথিং কিছু একটা, যাই হোক সেটা আমার এখন খেয়াল নেই। আচ্ছা, আমি দেখে বলছি the exact expression. ও হ্যাঁ, সরি, এটা হবে না, এটা তো ডেন্সিটি অফ স্টেটস, এখানে জাস্ট এনার্জিটাই হবে, মানে হচ্ছে এইটার সঙ্গে করেসপন্ডিং, অর্থাৎ h কাট স্কোয়ার k প্যারালাল স্কোয়ার বাই 2, তাহলে এটা হচ্ছে ডিসপারশন রিলেশনটা। আর এটা কি কোয়ান্টাম কনফাইনমেন্ট এফেক্টটা ধরার পর ডেন্সিটি অফ স্টেটস যেটা দাঁড়ালো, তো সেটা ধরার পরে ডেন্সিটি অফ স্টেটস দাঁড়ালো এই যে অনেকগুলো কোয়ান্টাইজড এনার্জি থাকবে বিকজ অফ জেড কনফাইনমেন্ট, তাহলে সেই প্রত্যেকটা ভ্যালুতে গিয়ে একবার করে ডেন্সিটি অফ স্টেটসটা পড়াক পড়াক করে বাড়বে। তাহলে এটা যেমন একটা এপসাইলন 1, এটা যেমন একটা এপসাইলন 2, এপসাইলন 3, এপসাইলন 4, প্রত্যেকবারের বাড়ার অ্যামাউন্টটা কত না এম স্টার বাই 2h কাট স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস এর অ্যাকচুয়াল রিলেশনশিপ, মানে এটা হচ্ছে ডস কনসিডারিং কোয়ান্টাম কনফাইনমেন্ট, ঠিক আছে, কোয়ান্টাম কনফাইনমেন্ট এফেক্ট মানে জেড ডাইরেকশনে যেটা আছে সেইটাকে ধরলে পরে ডসটা ইট বিকামস লাইক দিস, আর যদি না ধরি তাহলে জাস্ট এরকম একটা সোজা উঠে যাবে, যেটার ভ্যালুটা হচ্ছে এম স্টার বাই 2h কাট স্কোয়ার, আর কোয়ান্টাম কনফাইনমেন্ট ধরলে পরে এপসাইলন এন এর ভ্যালু আবার এখানে এপসাইলন 2 অবধি এলো, আবার এটা চেঞ্জ হলো, এই যে চেঞ্জের অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু এটাই, এই যে অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা সেম, আবার এরকম করে সোজা কনস্ট্যান্ট যাবে, আবার এপসাইলন 3 তে এসে আবার এরকম ভাবে হবে, আবার এরকম ভাবে এরকম ভাবে উঠতে থাকবে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু ডেন্সিটি অফ স্টেটস ফর দ্য সিস্টেম, কেননা অবভিয়াসলি 2 ডাইমেনশনাল সিস্টেম মানে 3 ডাইমেনশনে তো কনফাইনমেন্ট আছেই, তাহলে এটাকেও ডস, এটাও 2D ডস, আবার এটাও 2D ডস, কিন্তু এটা ট্রু ডস, কেননা এখানে আমরা কোয়ান্টাম কনফাইনমেন্ট এফেক্টটা ধরেছি। হোপ আই এম ক্লিয়ার। এবার আমরা 2D থেকে 1D তে নামবো। তাহলে এখানে কোয়ান্টাম কনফাইনমেন্ট আছে, সাপোজ the quantum confinement is along it is along ধরা যাক x and y ডাইরেকশনে কোয়ান্টাম কনফাইনমেন্ট আছে, তার মানে কি, তার মানে ন্যানোওয়্যার ইজ lies along z direction। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ ফাংশন, তাহলে z ডিরেকশনের দিকে তো এটা
as it is free, ঠিক আছে, so it is free along the z direction, তার মানে ঠিক আগের বারের মতোই z ডাইরেকশনে এটা ফ্রি ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে ফলো করবে। এক্স আর ওয়াই ডাইরেকশনে এটা তাহলে স্ট্রিক্টলি কোয়ান্টাইজড এবং ডিসক্রিটাইজড, কারণ কোয়ান্টাম রেজাল্ট অফ কোয়ান্টাম কনফাইনমেন্ট ইজ এনার্জি লেভেল discretization. Clear? So this is the overall wave function that describes the state of a particle inside nanowire. Therefore the dispersion relation looks like mn টা ইন্ডেক্স থাকবে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কন্টিনিউয়াস আর ডিসক্রিটের একটা সুপারপজিশন। kz এর ফাংশন আর mn টা হচ্ছে লেভেল, ইকুয়াল টু কি হবে, এরকম mn থাকবে একটা লেভেল যুক্ত আর একটা কন্টিনিউয়াস kz এর জন্য বা ফ্রি ইলেকট্রনের জন্য যেরকম হওয়া উচিত এনার্জিটা, সেটার কন্ট্রিবিউশন সেই রকম। এবার m আর n এই দুটো ডিরেকশনে তো ব্যাপারটা ডিসক্রিট, তাহলে এদের জন্য মানে ডিসক্রিটাইজেশনের ক্ষেত্রে যেরকম ইয়েটা থাকে আর কি, যেমন n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m l স্কোয়ার, ঠিক আছে। তো আগের বারে যখন আমরা 2 ডাইমেনশনাল কেসটা কনসিডার করেছিলাম তখন একটা ডাইমেনশনে কনফাইনমেন্ট ছিল, তখন সেক্ষেত্রে আমরা এপসাইলন nটা লিখেছিলাম n স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m d স্কোয়ার, ওইদিকে সেই ডাইমেনশন ছিল। তো এখানে যদি এবার দুদিকের যে কনফাইনমেন্ট সেটা যদি মনে কর d1 হয় আর d2 হয়, এই কনফাইন্ড যে ইয়েটা, তাহলে এটা হয়ে যাবে পাই স্কোয়ার h কাট স্কোয়ার বাই 2m nx স্কোয়ার বাই সরি mn আছে, তাহলে m স্কোয়ার বাই x বাই d1 স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই d2 স্কোয়ার, এই হয়ে গেল এটা কোয়ান্টাইজড, প্লাস এই পার্টটা। This is dispersion relation. Okay. আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের we will start with our mathematical treatment. তাহলে since this is 1D, তাহলে এবার একটু রিক্যাপ করি। 3D তে kx, ky, kz, so it was a sphere. 2D kx, ky, so it was a circle. 1D তে only kx. It was মানে কি, মানে হচ্ছে
constant energy surface. Constant energy surface for 3-dimensional system it is a sphere, for 2-dimensional system it is a circle, and for 1-dimensional system it is just a straight line. ব্যাপারটা এইরকম দেখতে, এরকম, এবং ই কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা একদম সেই আগের মতন ব্যাপারটাকে ফলো করি। তাহলে কে স্পেস ভলিউম for a single state সেটা ইকুয়াল টু কি হবে, শুধুমাত্র পাই বাই এল। এই এলটা কি, এই এল হচ্ছে এই যে ই টু দ্য পাওয়ার আই কে জেড জেড বলে যে একটা ফ্রি ইলেকট্রনের যে একটা ওয়েভ ফাংশন ধরে নিলাম, দিস ইজ নাও restricted by a boundary condition। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এই যে এটা এই লেংথটা, ও সরি, এই লেংথটা এল। ঠিক আছে, মানে মনে পড়েছে তো এই এলটা আমরা কোথা থেকে পেতাম, এই যে সাইন এন পাই এক্স বাই এল, সেখান থেকে আমরা এটা পেতাম। ঠিক আছে, এলে গিয়ে ওয়েভ ফাংশনটা জিরো, সেইটা। এবার মাঝখানে তো ইলেকট্রন ফ্রি অবশ্যই, কারণ পোটেনশিয়াল জিরো, তো ইলেকট্রনটা অবশ্যই ফ্রি, কিন্তু বাউন্ডারি কন্ডিশনস আছে, তো সেটাই 3D এবং 2D তে এটাই অ্যাপ্লাই করেছিলাম, 1D তে সেটাই অ্যাপ্লাই করছি। সো কে স্পেস ভলিউম ফর আ সিঙ্গেল স্টেট ইট ইজ পাই বাই এল। নাও K space volume of a sphere in K space সেটা হচ্ছে আচ্ছা, এবার এইটা কি, এখন আমাদের যে বর্তমান কে স্পেস সেটা কিন্তু একটা 1-dimensional, মানে দ্য কে স্পেস ইজ 1-dimension, মানে জাস্ট এইটা, দিস ইজ আওয়ার কে স্পেস রাইট নাও। ঠিক আছে, তাহলে সেই কে স্পেসে স্ফিয়ারের ভলিউমটা জাস্ট একটা ভ্যালু অফ কে, মানে আগে যেটা 4/3 পাই কে কিউব হয়েছিল, বা 2-dimensional কেসে যেটা পাই কে স্কোয়ার হয়েছিল, এখন সেটা জাস্ট একটা লেংথ হবে কে, জাস্ট দ্য লেংথ এলিমেন্ট। সো দিস ইজ কে। তাহলে নাম্বার অফ স্টেটস, in this is equal to কি, কে স্পেসের ভলিউম অফ দ্য স্ফিয়ার ডিভাইডেড বাই একটা স্টেট কতটা ভলিউম অকুপাই করে, হুইচ ইজ পাই বাই এল, ইনটু ইলেকট্রনের স্পিন ডিজেনারেসি 2, ইনটু এই হাফটা কি, ওই যে পজিটিভ নেগেটিভ বলতে একই স্টেট বোঝায় সেইটা, মানে nz positive and nz negative, they represent, মানে nz বা kz, they represent the same state, কারণ the mod square of the wave function only matters. Therefore kl by pi
এবার এবার আমরা পুরো আগের মতন কাজ করব। এবার এটাকেই আমরা প্রথমে যেমন পার ইউনিট ভলিউম বা পার ইউনিট এরিয়া করেছিলাম আগের বার, এবার সেটাকেই আমরা নাম্বার অফ স্টেটস পার ইউনিট লেন্থ করব, যেটা হচ্ছে গিয়ে কে বাই পাই। এবং তারপর আমরা এটাকে এনার্জি দিয়ে এনার্জির টার্মে লিখব। তাহলে কে হচ্ছে রুট ওভার 2me বাই h কাট স্কোয়ার ইন্টু 1 বাই পাই। সো me 1 বাই পাই h কাট। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমাদের ডেন্সিটি অফ স্টেটস হবে dNDE equal to root over 2m pi by h cut half 1 by root t. m by 2 pi h cut. না, ও সরি পুরোটা স্কোয়ারের জন্য ঢুকে গেলে কি করা হবে? স্কোয়ার রুট অফ m by 2 1 by pi h cut 1 by root e, অর্থাৎ it is proportional to e to the power minus half. ঠিক আছে, এবার তাহলে দেখ এই ডিপেন্ডেন্সটা আমরা পেয়ে গেলাম যে GE ভার্সেস E এটা হচ্ছে এরকম, কিন্তু দিস ইজ উইদাউট কনসিডারিং দ্য কনফাইনমেন্ট এফেক্টস। কেননা কনফাইনমেন্ট এফেক্ট অনুযায়ী এই এনার্জির মধ্যে মাঝে মাঝেই ওই ব্যাপারটা থাকবে এপসাইলন mn, মানে এপসাইলন mn এ মানে ওই এনার্জি ভ্যালুগুলোতে ডেন্সিটি অফ স্টেটস এর চেঞ্জ হবে। তাহলে যেটা দাঁড়াবে, আচ্ছা এটা একটা তো হলো। এবার এই সেম জিনিসটা this will be modified if this will be modified, এটা অবশ্য 2D এর কেসেও হবে। মডিফিকেশন দুটো হবে, একটা হবে m এর বদলে আমাকে এফেক্টিভ মাস ধরতে হবে, এটা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি ধরেছি আমরা এখানে, কেননা আমরা পোটেনশিয়াল এনার্জি তো ভেতরে মানে পোটেনশিয়াল ওয়েলের কনসেপ্ট এবং h কাট স্কোয়ার kz স্কোয়ার বাই 2m, তো আমরা শুধুমাত্র কাইনেটিক এনার্জি কনসিডার করেছি। তো কন্ডাকশন ব্যান্ড এর এজ থেকে এই রিলেশনটা হোল্ড করছে, অর্থাৎ the true density of states for 1D will be 1 by pi h cut square root of m star 2 e minus ec. ঠিক আছে, এইবার এটা তো গেল, মানে আমি যখন ওই ব্যাপারটা ধরছি না আর কি, দ্য কনফাইনমেন্ট এফেক্টস। যখন কনফাইনমেন্ট এফেক্টটা ধরবো দেন it becomes
then it will become square root of m star by 2 into 1 by pi h cut into epsilon minus epsilon mn এর পাওয়ার মাইনাস হাফ। মানে এবার এখানে এটা দেখতেই পাচ্ছিস যে অ্যাকচুয়ালি যে এখানে এটা একটুখানি সিম্পলিফাইড অ্যাপ্রক্সিমেশন, যে কন্ডাকশন ব্যান্ডের উপর থেকে আমরা এনার্জি লেভেলগুলো বা ডেন্সিটি অফ স্টেটগুলো কনসিডার করছি বা পাচ্ছি, সেই জন্য এখানে ই মাইনাস ইসি করেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি তো মানে এই ইসিটা হচ্ছে অ্যাকচুয়ালি এপসাইলন এমএনটাই এই ইসিটাকে ডিটারমাইন করবে। ঠিক আছে, তো যদি দুটো দেখে একটু কনফিউশন লাগে তাহলে এটাকেই মেনলি ফোকাস কর। এখানে এই যে প্রথমেই এনার্জির একটা এক্সপ্রেশন লিখেছিলাম এইটা, ঠিক আছে, তো এর মধ্যে শুধু এই পোর্শনটাই আমরা কনসিডার করলাম, তাই তো? আমাদের ক্যালকুলেশনে আমরা ওয়ান ডাইমেনশনাল কে স্পেস ধরলাম, কে জেড ধরলাম, তাহলে শুধু এটাই আমরা কনসিডার করলাম, এই পার্টটা আমরা কনসিডার করিনি। only we considered কি only the kinetic energy, অর্থাৎ শুধুমাত্র এই পার্টটা। তো এই যে একটা এপসাইলন mn যেটা কনফাইনমেন্ট এফেক্টের জন্য আছে, সেই পার্টটাকে ওখানে ইসি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এটা এপসাইলন mn বললেই ব্যাপারটা আর কি মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং ডেফিনেটলি তাহলে এই পার্টটা দিস এইচ কাট kz এর হোল স্কয়ার বাই 2n, ডেফিনেটলি দিস পার্ট হচ্ছে কি টোটাল এনার্জি মাইনাস এপসাইলন mn, তাই তো? সেই জন্য আমরা এনার্জিকে মানে এপসাইলনকে আমরা এপসাইলন মাইনাস mn দিয়ে রিপ্লেস করছি। আচ্ছা, এটা হলো ইনটু স্টেপ ফাংশন এপসাইলন মাইনাস এপসাইলন mn, অর্থাৎ এপসাইলন mn এর ভ্যালুগুলো যতবার আমরা পাবো ততবার ডেন্সিটি অফ স্টেটের একটা স্টেপ করে চেঞ্জ হবে, এবং the overall density of state is a summation over m and n. সুতরাং the real profile looks something like this. আচ্ছা, it looks like প্রথমত এপসাইলন মাইনাস এপসাইলন mn এর মানে ইনভার্স স্কোয়ার রুট, তাই তো? তার মানে গ্রাফটা দেখতে এরকম। তো ধরা যাক এখানে একটা এপসাইলন mn আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, যতবার হবে ততবার ওটা এক স্টেপ করে উপরে উঠবে। তাহলে প্রথমবার জিনিসটা এরম করে উঠে এরম নেমেছে, নামতে নামতে এতটা এসছিল, আবার যেই একটা এপসাইলন mn কে ব্রিজ করলো অমনি আবার উপরে উঠে আবার নামলো, আবার একটা এপসাইলন mn কে রিচ করলো, আবার উপরে আসলো, আবার নামলো, আবার একজনকে রিচ করলো, আবার উপরে উঠলো, আবার নামলো, এরকম। তবে পরের দিকে আবার এরকম টাইপেরও দেখা যায়, সেটার আদার এক্সপ্লেনেশনস আছে। তাহলে দিস ইজ ফর 3D and this is for 1D. এটা কি ডেন্সিটি অফ স্টেটস কনসিডারিং দ্য এফেক্ট অফ কোয়ান্টাম কনফাইনমেন্ট। Now what about zero dimension? জিরো ডাইমেনশনের ব্যাপার হচ্ছে যে এর হচ্ছে গিয়ে আবাহনও নেই এবং বিসর্জনও নেই, মানে আই মিন কিছুই তো নেই, তিন দিকেই ও কনফাইন্ড হয়ে বসে আছে। তাহলে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বুঝতেই পাচ্ছিস যে জিরো ডাইমেনশন ইজ অল অ্যাবাউট দ্য কোয়ান্টাম কনফাইনমেন্ট, মানে কোয়ান্টাম কনফাইনমেন্টই আছে খালি, কোনো দিকেই এখন আর কে এক্স কে ওয়াই কে জেড এগুলো ধরার কোনো ব্যাপারই নেই। তাহলে কোয়ান্টাম কনফাইনমেন্ট আছে মানে basically there exists a set of discrete energy states, আর কিছুই নেই। তার মানে কতগুলো জাস্ট তার মানে for a
জিরো ডাইমেনশনাল সিস্টেম, Lx, Ly, Lz এরা সকলেই comparable to the de Broglie wavelength of the electron at the Fermi surface. এটাই তো কোয়ান্টাম কনফাইনমেন্টের মেন কথা। So the density of state at zero dimension is ইলেকট্রনের স্পিন ডিজেনারেসি sum over j delta function epsilon minus epsilon j, কতগুলো ডিসক্রিট এনার্জি স্টেটস, সেই ডিসক্রিট এনার্জি স্টেটসে প্যাট প্যাট করে কতগুলো স্টেট থাকবে। তো জাস্ট এই ব্যাপারটা, আর কিছু না। তাহলে the real picture of density of states versus energy at various dimensions 3D, 2D, এরকম কোন ভ্যালুতে এই ব্যাপারগুলো হচ্ছে, epsilon 1, epsilon 2, epsilon 3 etc. এটা হচ্ছে 2D অর্থাৎ কোয়ান্টাম ওয়েল। তারপরে 1D, এদের কিন্তু নিজেদের মধ্যে সেরকম কোনো কোঅর্ডিনেশন নেই, মানে কোয়ান্টাম যে একটা স্টেপে এটা একটাই খোঁজা উঠবে এরকম কোনো ব্যাপার নেই। এটা কোথায় কোথায় হবে এপসাইলন mn, অর্থাৎ এটা হয়তো এপসাইলন 11, এটা হয়তো এপসাইলন 12, এটা হয়তো এপসাইলন 21, মানে পরপর যে যার থেকে বড় হবে আর কি। এটা তো এমন কোনো ব্যাপার নেই, এটা তো ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। Lx Ly মানে এপসাইলন 11 এর ইমিডিয়েট বড়টা এপসাইলন 12 হতে পারে, আবার এপসাইলন 113 হবে না, কিন্তু এটা এপসাইলন 21ও হতে পারে। মানে এটা তো পুরোটাই নিশ্চয়ই মনে আছে যে এই পুরোটাই সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে nx স্কোয়ার বাই lx স্কোয়ার আর ny স্কোয়ার বাই ly স্কোয়ার এই ভ্যালুটার উপরেই ডিপেন্ড করছে যে কোন কোয়ান্টাম নাম্বারের এনার্জিগুলো কম আর কারটা বেশি। তো যাই হোক, মোট কথা ইনক্রিজিং অর্ডারে ইয়েগুলো থাকবে, প্রত্যেকটা ইয়েতে প্রত্যেকটা মানে কোয়ান্টাইজ স্টেটে একটা একটা করে এরকম এদের একটুখানি উপরের দিকে উঠবে এরা, অর্থাৎ এদের একটা করে এক্সট্রা স্টেট বেরোবে, কেননা এই এনার্জিগুলো এক্সিস্ট করছে, তার মানে এই এনার্জিগুলোতে স্টেটও এক্সিস্ট করছে, সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যার ফলে স্টেটগুলো হঠাৎ করে বাড়ছে আর কি। আর দ্য ওয়ান ডাইমেনশনাল কেস হচ্ছে জাস্ট আ সেট অফ এরকম, জাস্ট আ সেট অফ লাইনস, নাথিং এলস। ওকে, আচ্ছা, নাও তাহলে আমাদের ডাইমেনশনালিটি ব্যাপারগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। এইবার আমরা তাহলে এইগুলো ছিল মানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল প্রপার্টি, যার জন্য আদৌ আমরা এত কষ্ট করে ন্যানোমেটেরিয়ালস পড়ছি। মানে এই যে লেন্থ স্কেল আলাদা হয়ে গেল, তার ফলে ফিজিক্যাল ফেনোমেনা মানে পুরো পৃথিবীটাই আলাদা হয়ে গেল, কারণ ডেনসিটি অফ স্টেটস আলাদা হয়ে যাওয়া মানে এভরিথিং
the whole story changes. ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা এটাই বুঝলাম যে আমরা ন্যানো নিয়ে এত কেন আমরা আর কি লাফালাফি করছি। এরপর আমরা শিখব হাউ টু সিনথেসাইজ, তারপরে আমরা শিখব হাউ টু ক্যারেক্টারাইজ, কি করে তৈরি করতে হয়, কি করে প্রপার্টি স্টাডি করতে হয়। তারপরে হচ্ছে দুটো টপিক আছে অ্যাবাউট দ্য প্রপার্টিজ ইন ডিটেল, কিছু তো মানে জাস্ট একটা ওভারভিউ আমরা আগে পড়েছি, কিন্তু এরপর আমরা ডিটেলে প্রপার্টি, অ্যান্ড দ্য লাস্ট টপিক ইজ অ্যাপ্লিকেশন, যেটা আমি তোদের বলছিলাম যে বেশি দিন তো বাকি নেই, নেক্সট সামনের মাসে শুরুতেই হয়তো পরীক্ষা হবে। তো অ্যাপ্লিকেশনটা তোরা শেষ থেকে পড়া শুরু কর, কারণ আমি সবটা তো শেষ করতে পারবো না, এটা আমি বুঝতেই পারছি। তো তোরা অ্যাপ্লিকেশনটা পড়, মানে তোরা শেষ থেকে শুরু কর, আমি উপর থেকে শুরু করছি, সেই করে যতটা হয় আর কি। তো সিনথেসাইজিং টেকনিকগুলো আমি একটু আজকে শুরু করি। আগেই বলেছিলাম যে যে কোনো ন্যানো মেটেরিয়ালকে দুভাবে বের করা মানে তৈরি করা যায়। একটা হচ্ছে মানে একজন আর্কিটেক্ট বা একজন কি বলে ভাস্কর যিনি মূর্তি বানান, তিনি অ্যাকচুয়ালি কি করেন, একটা এরকম একটা এবড়ো খেবড়ো পাথর থাকে, দিয়ে সেটাকে ঠুকে ঠুকে উনি ছেনি বাটালি এইসব দিয়ে ঠুকে ঠুকে উনি সেখান থেকে একটা সুন্দর, আমারটা খুব বাজে হচ্ছে, হোয়াট এভার, সেখান থেকে উনি সুন্দর একটা মূর্তি বানান। দিস ইজ কল্ড টপ টু বটম অ্যাপ্রোচ। আর বাচ্চারা যেভাবে বালি দিয়ে মূর্তি বানায় বা ঘর বানায়, পাথর সাজিয়ে সাজিয়ে ঢেলা মানে পাথর সাজিয়ে সাজিয়ে একটা স্তূপ বানায়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড বটম টু টপ অ্যাপ্রোচ। তাহলে আমরা ন্যানোমেটেরিয়ালস দুভাবে বানাতে পারি। ধরা যাক এরকম একটা কোনো সাবস্ট্রেট আছে, তার উপরে আমি হয়তো একটা অন্য কোনো মেটেরিয়ালের একটা লেয়ার ডিপোজিট করেছি। ডিপোজিট করার পর আমি বিশেষ কিছু কিছু সিলেক্টিভ অংশ খোদাই করে তুলে দিলাম, এবং সেটা তুলে দিলাম এমন ভাবে এই, তাহলে এই যে একটা লেয়ার থাকলো, এই যে একটা লেয়ার থাকলো মেটেরিয়ালের, ঠিক আছে, সেইটা তাহলে কি হলো, এটা তাহলে একটা ন্যানো ওয়্যার হলো, এটাও আরেকটা ন্যানো ওয়্যার হলো, তাই না? কিন্তু এটা কিভাবে তৈরি হলো? টপ টু বটম অ্যাপ্রোচ। একটা টোটাল মেটেরিয়াল ছিল, সেটার মধ্যে খোদাই করে একটা ন্যানো ওয়্যার তৈরি হলো। সেম জিনিসটা আমি যদি এরকম করতাম যে একটা সাবস্ট্রেট আছে, আমি এই টেকনিকটা ইউজ করতাম আমি যখন সিনথেসাইজ করতাম। সাবস্ট্রেটের উপর আমি একটা অ্যাটমের বৃষ্টি করলাম, অ্যাটমগুলো টুক 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 করে এরকম ভাবে পাশাপাশি বসে এরকম ভাবে ওয়্যার তৈরি করলাম। এখানে কি হলো, ছোট ছোট ঢেলা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করার মতন ন্যানোওয়্যার তৈরি হলো। তাহলে এইটা হলো বটম থেকে শুরু করা, বটম টু টপ অ্যাপ্রোচ। তো সমস্ত সিনথেসাইজিং টেকনিককে এই দুটো ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায়। এবার একটু দেখে নিই টেকনিকগুলো কিরকম। এবার আরো অনেক ক্লাসিফিকেশন আছে, অবশ্যই কেমিক্যাল ওয়ে আছে, ফিজিক্যাল ওয়ে আছে, অনেক কিছুই আছে। সো সিনথেসিস অফ ন্যানোমেটেরিয়ালস, ডিফারেন্ট মেথড তো বললাম, একটা বটম আপ আর একটা টপ ডাউন।
আরেকটা হচ্ছে গ্রোথ মেকানিজম। ঠিক আছে, গ্রোথ মেকানিজমের উপর বেস করেও নানান রকম সিনথেসিস টেকনিক হয়। মানে গ্রোথ মেকানিজম মানে হচ্ছে যে ধর মানে যে অ্যাটমটা ডিপোজিট হচ্ছে সে একটা এনার্জি নিয়ে আসছে, সেই এনার্জি নিয়ে ও সারফেসের উপর ল্যান্ড করলো, তারপরে ও সারফেসের উপর মুভ করবে, মুভ করে একে অন্যের সঙ্গে অ্যাটাচ হবে, তো পুরো ব্যাপারটার মধ্যে একটা বন্ড ফরমেশনও হবে। এই পুরো যে ব্যাপারটা, এই পুরো সিচুয়েশন বা এই পুরো মানে ঘটনাটাকে বলা হয় গ্রোথ কাইনেটিক্স। কোন দিকে গ্রো হবে, কিভাবে গ্রো হবে, ইট উইল বি ডিসাইডেড entirely by the surface energetics, the energetic relationship between various types of atoms. তো এটা বলেছি টপ ডাউন, এক মিনিট, হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ যেটা উপর থেকে, যেটা মানে একটা সলিড মেটেরিয়াল নিয়ে সেটাকে খোদাই করে করায়, তো সেখানে অবভিয়াসলি দ্য স্টার্টিং মেটেরিয়াল ইজ সলিড স্টেট। ওই সলিড জিনিসটাকেই আমি খোদাই করে করে সিনথেসিস করব। টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে যে প্রসেসগুলো আছে সেগুলো সবগুলোই ফিজিক্যাল প্রসেস। কি কি? এক হচ্ছে মেকানিক্যাল মেথড, একদম ছেনি বাটালি দিয়ে খোদাই করা। ঠিক আছে, তার মধ্যে আছে কাটিং, এচিং, গ্রাইন্ডিং, বল মিলিং, বল মিলিংটা পরে পড়াবো। আরেকটা মেথড আছে যেটা ভীষণ ফেমাস, সেটা হচ্ছে লিথোগ্রাফি টেকনিক। ঠিক আছে, লিথোগ্রাফি টেকনিক ওই খোদাই করাই, কিন্তু মেকানিক্যাল ওয়েতে নয়। মানে আমি কোনো মেকানিক্যাল হিট করে কোনো একটা কিছুকে মানে ধাক্কাধাক্কি করে আমি খোদাই করলাম এরকম নয়। লিথোগ্রাফিতে আমি কি করতে পারি, আমি ফোটন দিয়ে খোদাই করতে পারি, বা আমি ইলেকট্রন বিম পাঠিয়ে খোদাই করতে পারি। সো ফটোলিথোগ্রাফি এবং ই বিম লিথোগ্রাফি, ইলেকট্রন বিম লিথোগ্রাফি টেকনিকে আমরা কাজ করেছিলাম, এটাতেও আমরা করেছিলাম। এটা আমার মেন কাজ এটাতে ছিল না। আমার মেন কাজটা যেটা ছিল সেটা বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচে কিন্তু স্টার্টিং মেটেরিয়াল ইজ হয় লিকুইড নয় গ্যাস। কেন? কেননা ওখানে অ্যাটম বাই অ্যাটম জমিয়ে জমিয়ে আমি স্ট্রাকচারটা বানাচ্ছি, তো সলিড মেটেরিয়ালকে ইউজ করে আমি কিভাবে অ্যাটমকে আর কি জমাবো, মানে ওটা তো একটা শক্ত একটা পদার্থ। লিকুইড বা গ্যাস হলে সেই অ্যাটমগুলো অনেক মানে মোবাইল হয়, তাদেরকে সরিয়ে নাড়িয়ে এদিক সেদিক ঘুরিয়ে কারুর উপর জমা করে ডিপোজিট করে স্ট্রাকচারগুলোকে তৈরি করা যায়। So remember that all bottom up techniques, the starting material is either gaseous state or liquid state. Bottom up এর মধ্যে কিন্তু ফিজিক্যাল কেমিক্যাল দুরকম মেথডই হয়। ফিজিক্যালের মধ্যে কি হতে পারে? ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। ঠিক আছে, কোনো একটা মেটেরিয়ালের গ্যাসিয়াস, মানে ধরা যাক আমি আয়রন ডিপোজিট করতে চাই সিলিকনের উপর, কি করব, আয়রনটাকে প্রচন্ড হাই টেম্পারেচারে হিট করব, সেটা 1100, 1200 বা আরো বেশিও হতে পারে। এতটা হাই টেম্পারেচারে হিট করার ফলে আয়রনটা গ্যাসে পরিণত হবে, সেই গ্যাসিয়াস, তাহলে ইভাপোরেশন। ওকে, এবার ইভাপোরেশন, যে ইভাপোরেট যে আমরা করাবো আয়রনটাকে, সেটাকে আবার দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে আমি সরাসরি হিট করলাম, তাহলে সেটা হবে থার্মাল ইভাপোরেশন। আর একটা হতে পারে আমি ইলেকট্রন বিম পাঠিয়ে জিনিসটাকে ইভাপোরেট করতে হেল্প করলাম, সেটাকে বলা হয় ই বিম ডিপোজিশন বা ইভাপোরেশন টেকনিক। এরকম একটা বাটি মতন থাকে যেটাকে বলে ক্রুসিবল, তো সেটার গায়ে আমি এরকম এরকম তার পেঁচিয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে আমি এমনি এটাকে গরম করতে পারি, যখন এটা মানে সলিড কখন ইভাপোরেট করে। ইভাপোরেশন মানে কিন্তু সলিড থেকে ডাইরেক্ট গ্যাস। ঠিক আছে, তো সেটার আরো মানে অনেক ব্যাপার ট্যাপার আছে, মানে এই মেটেরিয়ালটা তো সিস্টেমের ভেতরে থাকে, তো সবসময় আমাদের ক্লিন এনভায়রনমেন্ট দরকার। ক্লিন মানে কিরকম?
কোনো একটা মেটেরিয়ালের উপর আমি কোনো একটা মেটেরিয়ালকে ডিপোজিট করছি। তো আমি যদি বায়ুমণ্ডলে এই কাজটা করি তাহলে তার মধ্যে অক্সিজেন ঢুকে পড়বে, তার মধ্যে ডাস্ট ঢুকে পড়বে এবং আরো হাবিজাবি কি না কি ঢুকবে, ময়েশ্চার ঢুকে পড়বে। তাই সবসময় একটা চেম্বারের মধ্যে করতে হয়। সেই চেম্বার থাকবে আলট্রা হাই ভ্যাকুয়াম, 10 to the power minus 10 10 to the power minus 3 বার, এটাকে বলে আলট্রা হাই ভ্যাকুয়াম, মানে মিলিবার আর কি। এক বার কত? এক বার হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, যেটা 1 atm। এবার এতটা হাইফাই না করে কেউ যদি আরেকটু কম ক্লিন এনভায়রনমেন্টে কাজ করতে চায় তাহলে তারা হাই ভ্যাকুয়াম সিস্টেমে কাজ করে। অ্যাকচুয়ালি আলট্রা হাই ভ্যাকুয়াম সিস্টেম তৈরি করা, মেনটেন করা দুটোই হচ্ছে খুব সাংঘাতিক ভয়ানক টাইপের একটা ব্যাপার। মানে বুঝতেই পারছি সেটা নর্মাল, মানে আমার যে সিস্টেমটা একটা জাস্ট চেম্বার, সেটা থাকবে 1 বার প্রেসারযুক্ত এলাকায়, অথচ তার ভেতরে 10 to the power minus 13 বার এত কম প্রেসার থাকবে। মানে বুঝতে পারছিস তো, মানে এবং সেই মেশিনের আবার অজস্র জাংশন, কারণ বাইরে থেকে আমি এটা ঢোকাবো, বাইরে থেকে আমি স্যাম্পল ঢোকাবো, আমার 1000টা নাট বল্টু থাকবে। তাহলে কতটা লিক প্রুফ করতে হবে জিনিসটাকে, কতটা, মানে বায়ুর চাপ তো আমরা জানি, তাহলে কতটা লিক প্রুফ করলে তবে এইরকম সিস্টেম মেনটেন করা সম্ভব। তো আলট্রা ভ্যাকুয়াম সিস্টেমস আর ডিফিকাল্ট টু মেনটেন। যাই হোক, তাহলে ক্রুসিবলের মধ্যে যে মেটেরিয়ালটা থাকছে সে কিন্তু খুবই লো প্রেসারে আছে, ভীষণই লো প্রেসার। ফলে এই যে ব্যাপারটা হয় জেনারেলি, সলিড থেকে লিকুইড হয়, লিকুইড থেকে গ্যাস হয়, এই ছবিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং আমরা সলিডকে ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট করব একটা সার্টেন টেম্পারেচারে। তো এটা থার্মাল ইভাপোরেশন। আবার অনেক সময় থার্মাল ইভাপোরেশন আমরা হিট সাপ্লাই না করে ইলেকট্রন বিম দিয়ে ধাক্কাধাক্কি করা হয়। ইলেকট্রন বিম পাঠিয়ে দিলাম, তার ধাক্কায় কলিশনের ফলে যা হিট উৎপন্ন হলো প্লাস মেকানিক্যাল কলিশন, এবং ইট বিকামস গ্যাসিয়াস, কামস ইনটু গ্যাসিয়াস স্টেট। এই দুভাবে আমরা ইভাপোরেশন পদ্ধতিতে ফিজিক্যাল ভেপার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আর কি? স্পাটারিং। স্পাটারিংটা পিএলডি দেখিয়েছিলাম না কোনো একটা ইয়েতে, কোনো একটা ক্লাসে, প্লাজমা লেজার, সরি পালস লেজার ডিপোজিশন। স্পাটারিংটা ঠিক এটার মতো নয়, যাই হোক, ঠিক আছে, সবই ডিটেলে আসবো। স্পাটারিংটা আবার একটুখানি আলাদা, প্লাজমা আর্কিং একটা আলাদা জিনিস, লেজার অ্যাবলেশনটা হচ্ছে তোর পিএলডি টেকনিক যেটা, সেইটা। স্পাটারিং ইউনিটও ছিল আমাদের ল্যাবে। আচ্ছা, আর কি? কেমিক্যাল টেকনিক। কেমিক্যাল টেকনিকের অন্যতম, মানে কেমিক্যাল টেকনিকের শর্ট নেম হচ্ছে সিভিটি। এটা যেমন ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, ওটা হবে কেমিক্যাল ভেপার ডিপোজিশন। নাও তার আন্ডারে অনেক রকম আছে, পিইসিভিডি আছে, সেলফ অ্যাসেম্বলড মনোলেয়ার আছে। সেলফ অ্যাসেম্বলড মানে হচ্ছে যে একটু সেলফ অ্যাসেম্বলড মনোলেয়ার, সেলফ অ্যাসেম্বলড টেকনিকের একটা বড় উদাহরণ হচ্ছে সলজেল। ওখানে মনে আছে তো কি ছিল, একটা সলিউশনের মধ্যে একটা সলিউশন তৈরি করা হয়েছিল কলয়েডাল, তারপর তারা আবার নিজেদের মধ্যে নিজেরাই নিজেদের সঙ্গে অ্যাসেম্বল করে একটা ন্যানো মেটেরিয়ালের নেটওয়ার্ক তৈরি করেছিল। দ্যাট ওয়াজ কল্ড সলজেল মেথড। তো সেটা ঠিক ডিপোজিশন নয়, নিজেরাই নিজেদেরকে তৈরি করেছিল, এরকম একটা ব্যাপার। ওকে, তো আমার সিস্টেমটা এক্স্যাক্টলি যেটা ছিল সেটা হচ্ছে পিভিটি, ফিজিক্যাল ভেপার ডিপোজিটই করতাম, কিন্তু জিনিসটা নিজে নিজেই তৈরি হতো। মানে আমার সিস্টেমটার নাম ছিল মলিকিউলার বিম এপিট্যাক্সি। আমি এই প্রসেসে সিনথেসিস করতাম। ওয়ান অফ দ্য ক্লিনেস্ট অ্যান্ড ইজি টু হ্যান্ডেল, কারণ এখানে যে ন্যানোস্ট্রাকচার গুলো তৈরি হতো না, সেগুলো হতো সেলফ অ্যাসেম্বলড। সেলফ অ্যাসেম্বলড মানে কি, ওদেরকে কেউ বাইরে থেকে অ্যাসেম্বল করছে না। ঠিক আছে, আমি ন্যানোওয়্যার তৈরি করতে পারি,
আমি ন্যানোওয়্যারের গায়ে চিরুনির মতন খোঁচা খোঁচা ডিজাইন করতে পারি, আমি ট্রায়াঙ্গুলার আইল্যান্ডস তৈরি করতে পারি, আমি পিরামিডাল শেপড স্ট্রাকচার তৈরি করতে পারি। এগুলো কোনোটাই কিন্তু আমি হাতে করে করছি না। আমি কি করছি? আমি কেয়ারফুলি আমার সাবস্ট্রেট চুজ করছি, আমি কেয়ারফুলি আমার যে মেটেরিয়াল, সাবস্ট্রেট মানে যার উপর ডিপোজিশন হচ্ছে, মেটেরিয়াল মানে যেটাকে ডিপোজিট করছি, আর আমি আমার গ্রোথ কন্ডিশনটাকে চুজ করছি। এই তিনটে জিনিস আমি আদৌ কাউকে বলে দিচ্ছি না, বা আমি হাতে করে বসাচ্ছি না, বা আমি কোনো ছাঁচও ইউজ করছি না। অনেক টেকনিক আছে যেখানে ছাঁচ ইউজ করতে হয়, ছাঁচ ইউজ করে একটা নির্দিষ্ট শেপ বানাতে হয়। এখানে কিন্তু এসব কিছুই করতে হয়। এখানে একটা স্ট্রাকচারের শেপ কেমন হবে সেটা পুরোটাই ডিপেন্ড করে দ্য এনার্জেটিক রিলেশনশিপ অ্যান্ড দ্য স্ট্রেন রিলেশনশিপ বিটুইন দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য মেটেরিয়াল। কেননা সাবস্ট্রেট এবং মেটেরিয়ালের ল্যাটিস কনস্ট্যান্ট ইন জেনারেল আলাদাই হবে। এখন আমি যদি একটা এরকম ল্যাটিস কনস্ট্যান্টের মেটেরিয়ালের উপর এরকম ল্যাটিস কনস্ট্যান্টের মেটেরিয়ালকে ডিপোজিট করি, এবার ল্যাটিস কনস্ট্যান্ট মানে কি? যেই স্পটগুলোতে অ্যাটম থাকে, তাহলে নিচের যে মেটেরিয়ালটা ছিল তার এখানে এখানে অ্যাটম আছে, আর উপরে যে মেটেরিয়ালটা আমি ডিপোজিট করছি তার এখানে এখানে অ্যাটম আছে। তাহলে কি হলো? এখানে একটা ঝামেলার সৃষ্টি হলো, কারণ অ্যাটম তো অ্যাটমের সঙ্গে বন্ড করবে। আমি যখন ডিপোজিট করছি তখন আমি অ্যাটমকেই তো ডিপোজিট করছি। তাহলে অ্যাটমগুলো জমা কিভাবে হবে? বাই ফরমেশন অফ বন্ডস। তাহলে এখানে বন্ড ফরমেশনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এর ফলে এখানে একটা স্ট্রেন তৈরি হচ্ছে। এই যে স্ট্রেনটা তৈরি হচ্ছে সেইটা, এবং গ্রোথ কন্ডিশন কি? এটা কত টেম্পারেচার আমি ডিপোজিট করছি। এই যে সাবস্ট্রেট টেম্পারেচার, এটাকে যদি আমি রুম টেম্পারেচারে রাখি আর আমি যদি খুব হাই টেম্পারেচারে রাখি, তাহলে নিশ্চয়ই স্ট্রাকচারের উপর এফেক্ট করবে। কেন স্ট্রাকচারের উপর এফেক্ট করবে? কেননা এটা যত হাই টেম্পারেচারে থাকবে তত, মানে এটা তো সাবস্ট্রেট, সাবস্ট্রেটের উপর একটা অ্যাটম এসে পড়বে। তো এই সাবস্ট্রেটটা যদি খুব হাই টেম্পারেচারে থাকে তাহলে অ্যাটমটা কি করবে? এর উপরে সহজেই মুভ করতে পারবে। ধরা যাক এই সবুজ অ্যাটমটা, এ তো বন্ড ফরমেশনের জন্য কাউকে পাচ্ছে না। সাবস্ট্রেট যদি রুম টেম্পারেচারে থাকে তাহলে ও আর গড়িয়ে গড়িয়ে কোথাও যেতেও পারবে না, কারণ না হি উইল নট গেট, হি মানে হি নয়, এটা অ্যাটম, দ্য অ্যাটম উইল নট গেট দ্য সাফিসিয়েন্ট এনার্জি। কিন্তু আমি যদি সাবস্ট্রেটকে অলরেডি গরম করে রাখি তাহলে ইট উইল গেট দ্য থার্মাল এনার্জি অফ দ্য সাবস্ট্রেট। সেইটাকে গেন করে ও তখন একটুখানি ছোটাছুটি করতে পারবে, এবং ছোটাছুটি করে ও একটা সেই পজিশনে যেতে পারবে যেখানে গেলে ও একটা স্টেবল এনার্জি কনফিগারেশন তৈরি করতে পারে। ঠিক আছে? তাছাড়া আমি গ্রোথ রেট কিরকম রেখেছি সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি মিনিটে 2 অ্যাংস্ট্রম ডিপোজিট করছি, নাকি আমি মিনিটে 1 মাইক্রন ডিপোজিট করছি। যদি সামান্য সামান্য করে ডিপোজিট করি তাহলে সুন্দর একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি হবে, কারণ অ্যাটমগুলো তো সময় পাচ্ছে নিজেদেরকে গোছানো। যদি হুড় করে ডিপোজিট করে দিই তাহলে যে যার মতন বসে যাবে, যেখানে জায়গা পেলো পেলো, মুড়ির টিন যেমন। তো এই এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে স্ট্রাকচারগুলো নিজেদেরকে, মানে আমি অ্যাটমিক লেভেলে গিয়ে কোনো কিছুকে কন্ট্রোল করছি না, কিন্তু আমি কন্ডিশনগুলোকে ফাইন টিউন করে আমি শেপগুলোকে কন্ট্রোল করছি। এটাই হচ্ছে সেলফ অ্যাসেম্বলড, মানে অ্যাটমরা নিজেরাই নিজেদেরকে অ্যাসেম্বল করছে ডিপেন্ডিং on our choice of substrate, material or growth condition. So this is the beauty of molecular beam epitaxy technique. এই জন্যই এমবি হচ্ছে মানে খুবই, কি বলা যায়, মানে এমবি গ্রোথ, মানে এমবিতে তৈরি করা যে কোনো সিস্টেম সেটা প্রচন্ড গুড কোয়ালিটি, মানে ক্রিস্টালাইন কোয়ালিটিও সেটার খুব ভালো হয়, এবং তার প্রপার্টিগুলোও অনেক বেশি আর কি রিলায়েবল হয়। তো এমবি হচ্ছে একটা খুবই
popular technique, popular এবং also difficult to handle the system, এবং এমবি স্পেশালিস্ট যারা হয় তাদের আর কি বেশ একটা আলাদা ব্যাপার আছে। ওকে, তো এরকম আরো অনেক রকম সেলফ অ্যাসেম্বলড টেকনিক আছে, সেগুলো একটুখানি ডিটেলে দেখা যাক। টপ ডাউন অ্যান্ড বটম আপ, টপ ডাউন ভার্সেস বটম আপ, যেটা তখনই বলছিলাম খুব বাজে ছবি এঁকেছিলাম, এখানে খুব সুন্দর ছবি আছে। তো যেটা করতে হবে, দেখ আমি, আচ্ছা আমি একটু অন্য এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, তো আমি এখানে এই জিনিসটা চাইছি, একটা সিঙ্গেল মেটেরিয়াল, সেই মেটেরিয়ালেরই ন্যানোওয়্যার চাইছি আমি। মানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে একটা অন্য মেটেরিয়ালের ন্যানোওয়্যার ছিল, তা আমি যদি সেই মেটেরিয়ালের উপরে সেই মেটেরিয়ালেরই ন্যানোওয়্যার চাই, কি করব? টপ ডাউন প্রসেসেও করতে পারি, বটম আপেও করতে পারি। বটম আপ সব থেকে সহজ। বটম আপে আমাকে ক্লাস্টার বা অ্যাটম অ্যাড করতে হবে, কিন্তু কি গ্যারান্টি আছে যে কিছু নির্দিষ্ট লোকেশনেই অ্যাটমটা গিয়ে অ্যাড হবে? যেই লোকেশনে আমি অ্যাটমগুলোকে অ্যাড করতে চাইছি সেখানে আমি কিছু একটা নির্দিষ্ট পলিমার বসিয়ে দেবো, যেই পলিমার ওই অ্যাটমগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে, অর্থাৎ যেই পলিমারের সঙ্গে অ্যাটমগুলো সহজেই বন্ড ফর্ম করতে পারে। বা অনেক সময় সিড ক্রিস্টাল বসিয়ে দেওয়া হয়। ধরা যাক আমি এখানে সিলিকনেরই ন্যানোওয়্যার করতে চাইছি, তাহলে আমি সিলিকনের একটা সিড, ছোট একটা পারফেক্ট সিলিকন ক্রিস্টাল ছোট্ট মতন বসিয়ে দিলাম, তাহলে সে কি করবে? তার যে বন্ড, আনস্যাচুরেটেড যে বন্ডগুলো আছে সেগুলোতে ও বাকি সিলিকন অ্যাটমগুলোকে সহজেই অ্যাটাচ করে নেবে। মানে মোট কথা এমন কিছু মেটেরিয়াল আমি আমার ডিজায়ার্ড জায়গায় বসিয়ে রাখবো যে বাকি অ্যাটমগুলোকে নিজের দিকে টানতে পারে। তারপর আমি অ্যাটমিক ইয়ে করলাম, বিম ফেললাম এবং তারা সেখানে অ্যাটাচ হলো, হয়ে ন্যানোওয়্যার তৈরি হলো। আর টপ ডাউনে আমাকে কি করতে হবে? টপ ডাউনে আমি একটা কিছু স্পেশাল ক্লাস অফ মেটেরিয়ালস থাকে যাকে বলা হয় ফটো রেজিস্ট। ঠিক আছে, এই ফটো রেজিস্ট গুলোর কাজ কি? এখানে এই ছবিটা ঠিক ঠিক বোঝা যাচ্ছে না জিনিসটা। আচ্ছা, ফটো রেজিস্ট, what photoresist does is আচ্ছা দাঁড়া, এটার কোনো একটা ভিডিও খুঁজে বার করি। Resist top down synthesis, বেসিক্যালি ফটোলিথোগ্রাফি। এইটা দেখ, এটা দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারবি। এটা হচ্ছে পুরো সেটআপ। এবার আচ্ছা, এটা একটা ভালো জিনিস, ফটো লিথোগ্রাফি। ঠিক আছে, আমরা লাইট দিয়ে প্রিন্ট করব। লিথো মানে হচ্ছে স্টোন। So the technique is like this. কি মাস্কটা আছে, রেজিস্ট লেয়ার, ফটো মাস্ক,
হুম হুম এটা একদম ঠিকঠাক। আচ্ছা, এই ছবিটা একটু ছোট, যদিও দেখছি এটাকে বড় করা যাবে কিনা। হ্যাঁ, এই তো এখানে স্টেপ বাই স্টেপ আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ দেখ। প্রথমে হচ্ছে সাবস্ট্রেট আমি যেটা চুজ করলাম সেটাকে আমি ক্লিন করছি, উপরে ময়লা টয়লা থাকতে পারে, হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ক্লিন করলাম। অনেকগুলো স্টেপ আছে। ফটোলিথোগ্রাফি এটা, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টপ ডাউন মেথড। আচ্ছা, তার উপরে সিলিকনের একটা লেয়ার ডিপোজিট করলাম। তারপরে সেটার কিছু প্রসেসিং স্টেপস আছে, সেটা বাদ দে। আফটার দ্যাট আমরা সেটার উপরে ফটোরেজিস্ট বলে একটা মেটেরিয়াল আমরা পেস্ট করছি, ডিপোজিট করছি। ফটোরেজিস্টটা হচ্ছে একটা স্পেশাল ক্লাস অফ মেটেরিয়ালস। তারা কি করে সেটা দেখ, হোয়াট ইজ দেয়ার রোল। হিট অ্যাপ্লাই করে আমরা জিনিসগুলোকে আরো স্টেবল করলাম। আচ্ছা, এইবার এটা হচ্ছে আসল জিনিস। এই যে বলছিলাম না, ছাঁচ ইউজ করে অনেক টেকনিকে, ফটোলিথোগ্রাফি টেকনিকে পুরোটাই ছাঁচ দিয়ে কাজ। ওই বাটিক প্রিন্ট তোরা দেখেছিস বাটিক প্রিন্ট কিভাবে করে? বাটিক প্রিন্ট না, স্টেনসিলের কাজ কিভাবে করে তোরা দেখেছিস বা করেছিস কখনো ছোটবেলায়? স্কুলে টুলে করিয়েছে? করায়নি। আচ্ছা, স্টেনসিলের কাজ যেটা করে সেটা বুঝবি যে ফটোলিথোগ্রাফি হচ্ছে নাথিং বাট স্টেনসিল। তো স্টেনসিলে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে একটা সাদা কাগজ নেয়, তার উপর আরেকটা ডিজাইন করা কাটাকুটি করা কাগজ নেয়, সাদা কাগজের উপর ওই কাগজটাকে বসায়, ওটা হচ্ছে একটা মাস্কের মতো। এবার পুরো কাগজটাকে ওই অবস্থায় পেন্সিল দিয়ে ডার্ক করে দেয়। তাহলে কি হলো, যেই যেই জায়গায় ডিজাইন করা কাগজের মধ্যে যেখানে যেখানে ফাঁকা ছিল, ফাঁকাগুলোতে পেন্সিলের দাগগুলো পড়লো নিচের কাগজটায়, আর উপর বাকি জায়গাগুলো সাদা থেকে গেল। তাহলে কি হলো, একটা ডিজাইন তৈরি হলো। এখানেও একদম একই জিনিস। এখানেও উপরে একটা মাস্ক ইউজ করছে, সেই মাস্কের কিছু জায়গা ট্রান্সপারেন্ট আর কিছু জায়গা ওপেক। ইট ইজ কল্ড ফটো মাস্ক। ফটো মাস্কের মধ্যে দিয়ে আমি লাইট পাঠাচ্ছি ফটো রেজিস্টের উপর। সো হোয়াট ইজ হ্যাপেনিং, তাহলে ফটো রেজিস্ট ইজ নাও এক্সপোজড। যে লাইটটা আমি পাঠাচ্ছি সেই লাইট ফটোরেজিস্টের কিছু সিলেক্টেড এরিয়ার উপর পড়ছে। কোন কোন সিলেক্টেড এরিয়া? না, ফটো মাস্ক যেই জায়গাগুলোতে অ্যালাউ করছে সেই সেই জায়গাগুলোতেই লাইটটা শুধু পড়ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো ওপেক, এই যে ডার্ক যে জায়গাগুলো আছে সেগুলো ওপেক, আর লাইট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে ফটো রেজিস্টের উপরে লাইট এসে পড়ছে। সো ফটো রেজিস্ট ইজ এক্সপোজড, এবং অ্যাজ এ রেজাল্ট এই, তাহলে যেই যেই জায়গাতে লাইট এসে পড়লো সেই সেই জায়গাগুলোকে আমি যখন ধুয়ে দিলাম সেই জায়গাগুলো বেরিয়ে চলে গেল। আরেকবার যদি মনে না থেকে থাকে তাহলে আরেকবার আমরা দেখে নিতে পারি। যেই জায়গাগুলোতে লাইট এসে ফোকাস করেছে সেই সেই জায়গাগুলোতে ফটো রেজিস্ট লাইটের সঙ্গে রিয়াক্ট করেছে। ফটো রেজিস্ট শুনলে মনে হয় যে ওরা লাইটকে একেবারে আটকে দেয়, এখানে কিন্তু ঠিক ঠিক সেটা নয় ব্যাপারটা। ঠিক আছে, ফটো রেজিস্ট ইজ অ্যাকচুয়ালি ইট ইজ দেয়ার বিটুইন দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য লাইট, এবং ফটো রেজিস্ট আসলে একটা ছাঁচ তৈরি করছে, মানে ফটো মাস্ক ব্যবহার করে আমি ফটো রেজিস্টের একটা ছাঁচ তৈরি করছি। কারণ এখন দেখ, এখন যেটা হলো যে কিছু নির্দিষ্ট জায়গাতে লাইট এসে পড়ার ফলে সেই সেই জায়গাগুলোর ফটো রেজিস্টগুলো রিয়াক্ট করে
ওরা একটু সলিউবল হয়ে গেল, পরে আমি যখন জল দিয়ে ধুয়ে দিলাম তখন সেই জায়গাগুলো বেরিয়ে চলে গেল, বাকি জায়গাগুলো থেকে গেল। তাহলে এখন যে জিনিসটা এখন আমি পাচ্ছি সেটা কিন্তু সাবস্ট্রেটের উপর একটা ছাঁচ তৈরি হয়েছে। আলটিমেটলি আমি ফটোরেজিস্টকে পুরোই তুলে দেবো, কিন্তু এখন আমার উদ্দেশ্য কি, ফটোরেজিস্টকে একটা ছাঁচে পরিণত করা। ফটোরেজিস্টকে ছাঁচে পরিণত করলাম কার সাহায্যে? ফটো মাস্কের সাহায্যে। নেক্সট আমি কি করব, এবার আমার উদ্দেশ্যটা মনে রাখতে হবে। উদ্দেশ্য হচ্ছে বেগুনি লেয়ারের মধ্যে ন্যানো স্ট্রাকচার ক্রিয়েট করা, ফটোরেজিস্টের মধ্যে কিছু ক্রিয়েট করা কিন্তু নয়। তাহলে নেক্সট আমি কি করব, এখন ফটোরেজিস্টের একটা মাস্ক তৈরি হয়েছে, অর্থাৎ কিছু কিছু জায়গাকে ফটোরেজিস্ট প্রোটেক্ট করছে, বাকি জায়গাগুলোকে আমি রিমুভ করে দেব। সেটা কেমিক্যাল পাঠিয়ে হতে পারে, দ্যাট ইজ কল্ড এচিং। এইবার আমার কাজ হয়ে গেল, এবার আমি ফটোরেজিস্টগুলোকে ধুয়ে তুলে দেব। তাহলে ফটোরেজিস্ট কি করলো, একটা মাস্ক তৈরি করতে আমাকে সাহায্য করলো, একটা ছাঁচ তৈরি করতে আমাকে সাহায্য করলো। রাইট? এইবার আমাদের যেমন যা মেটেরিয়াল দরকার সেরকম, কিন্তু আমার ন্যানো মেটেরিয়ালস আর রেডি, যেটা আমি অ্যাকচুয়ালি করতে চাইছিলাম। এবার আমি মাঝখানে যদি একটা অন্য কিছু ডিপোজিট করতে চাই করলাম, এবার আমি যদি আরো এটার উপর স্ট্রাকচার বানাতে চাই করতে পারি, আমার যেমন খুশি। এবং পুরো ব্যাপারটা তাহলে বুঝতে পারছিস, the entire thing actually depends on this photo mask। তাহলে কেমন ফটো মাস্ক তৈরি করব ওটাই আসল। ফটো মাস্ক তৈরি করা আমার হাতে, আমার খুশি মতন ফটো মাস্ক তৈরি করে ফটো রেজিস্টের উপর সেটাকে বসিয়ে ফটো রেজিস্টে ফটো মাস্কের মতন একটা ছাঁচ তৈরি করলাম। এই পুরো জিনিসটার সাথে প্রিন্টিং টেকনোলজির অনেকটাই মিল আছে, ঠিক আছে? সো দিস মাচ ফর টুডে। পরের দিন আমরা তাহলে লিথোগ্রাফি পড়া হয়ে গেল আমাদের। পরের দিন আমরা আরো অন্যান্য সিনথেসিস টেকনিক, বিশেষ করে পিভিডি, সিভিডি, এইগুলো সম্পর্কে আরেকটু ডিটেলে জানবো, ঠিক আছে?